22শে জুন সকাল থেকে যাত্রা শুরু হলো। অগ্রদ্বীপের কাছে গঙ্গা পেরিয়ে রাত্রির 12টার সময় ক্লাইভ তার দলবল নিয়ে পলাশীর মাঠে এসে উঠলেন। সামনেই এক বুক প্রমাণ মাটির দেয়াল ঘেরা 1,500 বিঘের এক আমবাগান। নাম তার লক্ষবাগ। 1 লক্ষ আম গাছ সেই বাগানে সারি সারি দাঁড়িয়ে। এই বাগানে রাত্রির মতন ক্লাইভের সৈন্যরা আশ্রয় নিল। বাগানের পাশেই বাদিকে গঙ্গার ঠিক উপরেই পাঁচিল ঘেরা একটা ছোট্ট পাকা বাড়ি। নবাব এদিকে শিকার খেলতে এলে সেইটাই হতো তার বিশ্রামের স্থান। ক্লাইভ আর তার সেনাধ্যক্ষরা সেই বাড়িতেই গিয়ে উঠলেন। তক্ষুনি চরের মুখে খবর পাওয়া গেল সামনেই 1.5 মাইলের মধ্যেই নবাব সিরাজউদ্দৌলা সসন্নে অপেক্ষা করছেন। পরদিন বৃহস্পতিবার 23শে জুন 1757 সাল। ভোর হতে না হতেই দূর থেকে যুদ্ধের বাজনা বেজে উঠল। তখনও ভালো করে সকলের ঘুম ভাঙেনি। ক্লাইভ শিকার বাড়ির ছাদে উঠে দূরবীন কষলেন। দেখলেন নবাবের সৈন্যরা ছাউনি থেকে বেরিয়ে আসছে। সে যেন মানুষের এক বিশাল সমুদ্র। আমবাগানের সামনে ডান পাশ ঘেঁষে অর্ধচন্দ্রাকারে দাঁড়িয়ে সেই বিশাল বাহিনী ইংরেজদের একেবারে ঘিরে ফেলবার মতলবে আছে। ক্লাইভের বুকটা কি একটু কেঁপে উঠল? তার সমস্ত সৈন্য মিলে নবাবের বিপুল সৈন্যের 20 ভাগের 1 ভাগও যে হবে না। ক্লাইভ শিকার বাড়ি ছেড়ে নেমে এলেন। আমবাগান থেকে সৈন্য বের করে এনে বাগানের পাঁচিলের সামনেই যুদ্ধের জন্য সাজিয়ে ফেললেন। সামান্য কিছু সৈন্য রসদ পাহারা দেবার জন্য আমবাগানের ভিতরে রয়ে গেল। মেজর জেমস কিলপ্যাট্রিক, মেজর আর্চিবাল্ড গ্রান্ট, মেজর আয়ারকুট, ক্যাপ্টেন জর্জ গভ, এই 4 জন ইংরেজ অফিসার সেনা চালাবার জন্য রইলেন। ক্লাইভ নিজে তো সর্বাধ্যক্ষ আছেন। তাদের বায়ে গঙ্গা, তাদের উপরেই সেই শিকার বাড়ি। আপাতত সেটা ইংরেজ ফৌজের হেডকোয়ার্টার্স। নবাবের পক্ষে ইংরেজদের সামনেই 200 গজ তফাতে একটা ছোট্ট পুকুর পাড়ে দাঁড়িয়ে আছেন সেনফ্রে বলে এক ফরাসি সেনা পুরুষ। সঙ্গে তার গোটা 45 ফরাসি গোলন্দাজ আর 4টে ছোট ছোট কামান। তারই ঠিক পিছনে মীর মদনের কর্তৃত্বে নবাবের একদল সৈন্য। মীর মদনের বাপাশে এক প্রকাণ্ড জায়গা ঘিরে কাশ্মীরি সেনাপতি মোহনলাল। সবশুদ্ধ 5000 ঘোড়সওয়ার আর 7000 পয়দল জঙ্গি সেইখানে। নবাবের বাকি সৈন্যরা রইল একটা ফেলে দেওয়া ইট খোলার পারে একটি উঁচু ঢিপির উপরে। এর উপর আবার ইংরেজদের বাপাশে গোল হয়ে দাঁড়িয়ে আছেন রায়দুর্লভ, ইয়ার লতিফ আর মির্জাফর। তাদের দক্ষিণ দিকে পলাশী গ্রাম আবছা আবছা দেখা যাচ্ছে। ইংরেজদের সব মিলিয়ে 950টা গোরা, 2100 সেপাই, 8টা কামান আর 2টো বড় তোপ। নবাবের পক্ষে জঙ্গিতে আর ঘোড়সওয়ারে 50,000 সৈন্য, 53টা বড় বড় কামান। নবাবের সেনানীদের কি বিচিত্র চেহারা, কি রং বেরঙের সাজ পোশাক। নবাবী ফৌজে সব প্রদেশেরই লোক দেখা যাচ্ছে। সকাল 8টায় লড়াই শুরু হয়ে গেল। প্রথমেই কামান দাগলেন সেনফ্রে। আধ ঘন্টার মধ্যে ইংরেজদের 30 জন লোক ঘায়েল। ক্লাইভ দেখলেন তাদের এক একটার বদলে নবাবের 10-10টা করে লোক মরলেও লড়াই জেতা যাবে না। দুদণ্ডে তারাই নিশ্চিহ্ন হয়ে যাবেন। তিনি আর বৃথা বলক্ষয় না করে আস্তে আস্তে পিছনে হটে সকলকে আবার আমবাগানের ভিতরে নিয়ে গিয়ে পড়লেন। ইংরেজদের পিছন হটতে দেখে নবাবের সৈন্যরা একটু এগিয়ে এলো, কিন্তু প্রাণপণ করে তোপ ছেড়ে গুলি চালিয়েও ইংরেজদের কিছু ক্ষতি করতে পারল না। সব গোলাগুলি ইংরেজ ফৌজের মাথার উপর দিয়ে উড়ে গিয়ে কেবল আমবাগানের ভালো ভালো কলমের গাছগুলোর ডাল ভেঙে দিয়ে বাইরে ছিটকিয়ে পড়তে লাগলো। এদিকে আমবাগানে ঢুকে পাঁচিলের মধ্যে খানিকটা করে গর্ত কেটে তারই ভেতর কামানের মুখ নল বের করে ইংরেজরা উবু হয়ে বসে তোপ ছুটতে লাগলেন। সেই তোপের কি আশ্চর্য টিপ, কি ভীষণ তার মারণ শক্তি। নবাবের দিকে অগুন্তি লোক মারা পড়ল। অনেকগুলো অযত্নে রাখা বারুদের গাড়ির উপরে গোলা পড়ায় সেগুলো দেখতে দেখতে হাওয়া হয়ে উড়ে গেল। বেলা 11টা পর্যন্ত দুপক্ষই কেবল এন্তার কামান দেগেই চললেন। শুধু পায়তারা কষা, লড়াইয়ের কিছুই মীমাংসা হলো না। সে পর্যন্ত কারো হার নয়, কারো জিত নয়। ক্লাইভ ভাবলেন যে এই রকম করে সন্ধ্যা পর্যন্ত কাটিয়ে দিতে পারলে রাত্রিরে নবাবী ফৌজকে একবার তাড়া করে দেখবেন। রাত্রিরে দিশি ফৌজ পার্থপক্ষে লড়াই করতে চায় না। রাত্রিরের যুদ্ধে তারা বিভীষিকা দেখে। দক্ষিণ দেশে যুদ্ধের অভিজ্ঞতায় ক্লাইভের সেটা ভালো করেই জানা ছিল। 11টার পরে হঠাৎ এক পশলা খুব জোর বৃষ্টি হেনে এলো। আধ ঘন্টা ধরে অনবরত বৃষ্টিপাত হওয়ায় সমস্ত মাঠটা কাদায় কাদায় একসা। বৃষ্টি থামলে ইংরেজরা ফরাসিদের গোলার প্রত্যুত্তর দেবার জন্য তৈরি হলেন। কিন্তু কি আশ্চর্য,
নবাবের দিক থেকে আর কোনো সারা শব্দ নেই। এখন ব্যাপারটা হয়েছিল কি, নবাবের দিকের বারুদের গাড়ির উপর কোনো ঢাকা ছিল না। গোলমালের ত্রিপল খুঁজে বের করতে করতে এই সমস্ত বারুদ একেবারে ভিজে ঢোল। বৃষ্টির বেগ থামতে নবাবের সেনাপতি মীর মদন ভাবলেন যে ইংরেজদেরও বোধহয় ওই একই দশা, তাদেরও বারুদ বোধহয় কাজের বাইরে। এই না ভেবে তিনি 1000 খানেক সৈন্য নিয়ে ইংরেজদের দিকে তেড়ে গেলেন। মনে করলেন ধারে যদি বা না কাটে, ভারে তো নিশ্চয়ই কাটবে। এদিকে ইংরেজদের বারুদের গাড়ি বেশ সুন্দর করে ঢাকা দিয়ে সাজানো ছিল, তার কিছুই হয়নি। নবাবের সৈন্যদের এগিয়ে আসতে দেখে ইংরেজরা আবার মুহুর্মুহু গোলাগুলি চালালেন। তার চোটে নবাবের পক্ষের মীর মদনের জামাই বদরি আলী খাঁ, নৌবে সিং হাজারি, বড় বড় সেনাপতিরা, আরো অনেক ছোটখাটো সেনাধ্যক্ষ যুদ্ধক্ষেত্রেই হত হলেন। নবাবী সেনারা ক্রমে ক্রমে পিছু হটতে লাগলো, হটতে হটতে একেবারে ছাউনির মুখে, তারপর সেখানকার সুরঙ্গ কাটা খাতের ভিতরে গিয়ে লুকোলো। কেবল নিজেদের জায়গায় ঘাঁটি গেড়ে আগড়ে রইলেন ফরাসি সেন্ট্রি আর তার সঙ্গীরা। আমবাগানের ডান দিকে মির্জাফর, ইয়ারলতিফ, রায়দুল্লভ কলের মতন হা করে দাঁড়িয়ে আছেন। নরণচরণ কিছুই না, যেন মজা করে তামাশা দেখছেন। ক্লাইভ তাদেরও বাদ দিলেন না। তাদের মতলব ঠিক যে কি তা বুঝতে না পেরে তাদেরও উপর গুলি চালালেন, যাতে তারা বেশি কাছে এগিয়ে না আসতে পারেন। পরে ইংরেজদের বলতে শোনা গেছে যে মির্জাফর আর তার 2 সঙ্গী দাঁড়িয়ে দেখছিলেন কোন পক্ষ শেষমেশ জেতেন। যদি দেখতেন ইংরেজরা হারছেন, তাহলে শেষ মুহূর্তে তাদের ঘাড়ে লাফিয়ে পড়ে যুদ্ধ জয়ের বাহাদুরিটা তারাই দাবি করতেন। বিশ্বাসঘাতকের ভাগ্যই ওই রকম, কেউ তাদের পুরোপুরি বিশ্বাস করে না। একেই বলে যার জন্য করি চুরি সেই বলে চোর। নবাব পক্ষের ওই 3 জন বিশ্বাসঘাতক সেনাপতিদের বাদ দিয়েও তার যা সৈন্য সামন্ত ছিল, তারা যদি ধীর স্থির হয়ে বুদ্ধি করে গুছিয়ে গাছিয়ে যুদ্ধ করতেন, তাহলে ইংরেজদের সামান্য ওই কটা লোককে পিষে মেরে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়াটা তাদের পক্ষে কিছুই অসম্ভব ছিল না। কিন্তু কি হতো না হতো ভেবে এখন আর কি লাভ? যেটা ঘটেছিল সেটা তো আর ফিরবে না, আর সেইটাই তো হলো ইতিহাস। যুদ্ধে সেনাপতি মীর মদনের মৃত্যু হয়েছে শুনে নবাব সিরাজউদ্দৌলা মুষড়ে গিয়ে মাথায় হাত দিয়ে বসে পড়লেন। উঠে পড়ে আর যে কিছু করা তা নয়, আর কোনো চেষ্টাই তিনি কিছু করলেন না। শুধু মির্জাফরকে ডাকিয়ে এনে নিজের পাগড়িটা খুলে তার পায়ের কাছে রেখে দিয়ে কাকুতি মিনতি করে বললেন, এখন আমার প্রাণ মান সবই তোমার হাতে, রাখলে তুমিই রাখতে পারো, মারলে তুমিই মারতে পারো। অবিশ্বাসী মির্জাফর কোরআন ছুঁয়ে শপথ করলেন তিনি নবাবকে রক্ষা করবেন, ইংরেজদের সঙ্গে ভালো করেই লড়ে যাবেন। কিন্তু সেদিন আর না, সেদিনকার মতন লড়াই বন্ধ থাক, সকলে এখন ছাউনিতে ফিরে যাক। পরদিন সকালে ইংরেজদের একবার ভালো করে এক হাত দেখে নেওয়া যাবে। মির্জাফর এই পরামর্শ দিয়ে চলে গেলেন। কিন্তু স্বস্থানে ফিরে সেই মির্জাফর ক্লাইভকে এক চিঠি লিখে পাঠিয়ে দিলেন। আমবাগান থেকে বেরিয়ে পড়ে নবাবের সৈন্যদের তাড়া করবার এই উপযুক্ত সময়। ইংরেজদের ভাগ্যি ভালো যে সেই চিঠি ক্লাইভের হাতে এসে পড়ল পলাশী যুদ্ধ শেষ হয়ে যাবার পর। এক বিশ্বাসঘাতক যেতে আর এক বিশ্বাসঘাতক এলেন। রায়দুর্লভ নবাবকে সেদিনকার মতন যুদ্ধে ক্ষান্ত দিতে পরামর্শ দিলেন। উপরন্তু তিনি আরো বললেন যে নবাবের এখন স্বয়ং যুদ্ধক্ষেত্রে থাকার কোনো দরকার নেই, রাত্রিরে ঘাঁটি আগলাবার জন্য সেনাপতিরাই তো যথেষ্ট। সেনাপতি মোহনলাল কিন্তু মির্জাফরের উপদেশ মতন লড়াই বন্ধ করতে রাজি হলেন না। তিনি বললেন, এই সামান্য ব্যাপারেই তারা যদি পিছিয়ে যান, তাহলে তো এখানেই যুদ্ধ শেষ, তাদের হার, কাল আর কিছু করে উঠতে হবে না। মোহনলাল আবার ইংরেজদের আক্রমণ করার জন্য উদ্যোগী হলেন। এদিকে যুদ্ধটা খানিক নরম পড়েছে দেখে ক্লাইভ ভিজে কাপড় ছাড়বার জন্য শিকার বাড়িতে ঢুকলেন। কাপড় ছেড়ে তিনি বোধহয় একটু ঘুমিয়ে পড়েছিলেন। অসম্ভব নয়, খুবই তো ক্লান্ত ছিলেন। জেগে উঠে দেখেন যে লোক ডাকছে। শুনলেন মেজর কিলপ্যাট্রিক যুদ্ধক্ষেত্রে ফরাসিদের একা দেখতে পেয়ে ক্লাইভের হুকুম নেবার পূর্বেই তাকে শুধু খবরটা জানিয়ে দিতে লোক পাঠিয়ে দিয়ে আমবাগান থেকে কিছু সৈন্য বের করে নিয়ে পুকুর পাড়ে ফরাসিদের দিকে এগিয়ে গেছেন। ক্লাইভ এক দৌড়ে সেখানে এসে মেজর কিলপ্যাট্রিককে প্রথমটা একটু ধমক লাগালেন। তারপর চারিদিকে চেয়ে দেখলেন যে কিলপ্যাট্রিক কাজটা ঠিকই করেছেন। তিনি নিজে সেখানে উপস্থিত থাকলে ঠিক ওই কাজই করতেন। মাঠে ফ্রেঞ্চরা একেবারে একা, অন্য সকলে যুদ্ধক্ষেত্র ছেড়ে ছাউনির মুখে। এর কারণটা ঠিক যে কি ক্লাইভ তা বুঝতে পারলেন না। মীর মদন যে কিছু আগেই মারা গেছেন, নবাব যে ভয়ানক বিচলিত হয়ে পড়েছেন, মির্জাফর এসে যে সেদিনকার মতন যুদ্ধ বন্ধ রাখতে বলে গেছেন, ভিতরে ভিতরে যে এত কাণ্ড ঘটে গেছে, তখনও তিনি তার কোনো কিছুই জানতেন না। ক্লাইভ কিলপ্যাট্রিককে আরো কিছু পল্টন আমবাগান থেকে বের করে আনতে বলে
নিজেই ফরাসিদের দিকে এগিয়ে গেলেন। ফরাসিরা চারদিকে চেয়ে বেশ বুঝতে পারলেন যে ওই কটা লোককে নিয়ে তাদের একা একা ক্লাইভের সঙ্গে যদি যুদ্ধ করতে হয় সে চেষ্টা বৃথা। ইংরেজদের আরো লোক আমবাগান থেকে বেরিয়ে আসতে দেখে তারা কামানগুলো খুলে নিয়ে ধীর শান্তভাবে পিছু হেঁটে নবাবের ছাউনিতে ঢোকবার মুখে যেখানটা গড়বন্দি করা ছিল সেখানেই গিয়ে সার বেঁধে দাঁড়ালেন। আবার কামানগুলো জোড়া দিয়ে সেখানেই চটপট সাজিয়ে ফেললেন। ক্লাইভ এগিয়ে এসে ফরাসিদের ছেড়ে যাওয়া সেই পুকুর পাড়টা দখল করে নিলেন। তাই দেখে ফরাসিরা তাদের নতুন জায়গা থেকে এমন গোলা চালাতে লাগলেন যে মনে হলো তারা বুঝি চন্দননগরের দাঁতটা ইংরেজদের উপর এখানেই তুলবেন বলে মনস্থ করেছেন। ফরাসিদের এইরকম লড়তে দেখে মোহনলাল প্রভৃতি সেনাপতিরা আবার যুদ্ধ করার জন্য খাতের সুড়ঙ্গ থেকে বেরিয়ে পড়লেন। তাই দেখে ক্লাইভ অল্প সংখ্যক সৈন্য পুকুর পাড়ে পাহারায় রেখে আরো একটু এগিয়ে সেই ইট খোলার ঢিপিতে গিয়ে উঠলেন। সে জায়গাটা নবাবের ছাউনির মুখ থেকে মাত্র 200 গজ দূরে। এখানেই যা কিছু ওর মধ্যে খানিকটা লড়াই হলো। নবাবের সৈন্যরা প্রাণপণ তাদের গাদা বন্দুক দিয়ে গুলি চালাতে লাগলো, কিন্তু সেসব মানধাতার আমলের পুরনো বন্দুক দিয়ে ক্লাইভের হাল ফ্যাশনের গোলাগুলি কি আটকানো যায়? তাছাড়া নবাবের সৈন্যদের উপর কে যে কর্তৃত্ব করছে তা ঠিক বোঝা যায় না। যে যেরকম পারে প্রত্যেকে নিজের নিজের মতন এলোপাথারি যুদ্ধ করে চলল। এতে আর যাই করা যাক না কেন, যুদ্ধ জেতা যায় না। ছাউনি থেকে বেরিয়ে নবাবের সৈন্যরা আর দল বেঁধে একটা লাইন করে দাঁড়াতে পারল না। ভালো করে সেনা চালনা করার লোকের অভাবে মাল বইবার গরুর গাড়িগুলো, ঘোড়া সওয়ারের ঘোড়াগুলো সামনের দিকে চলে এসে কাদায় আটকে যেতে লাগলো। লড়িয়েরা পিছনে পড়ে গেল। ক্লাইভের এক একটা গোলায় 100 করে পশু পঞ্চত্ব প্রাপ্ত হতে লাগলো। কিন্তু হ্যাঁ, ফরাসিরা লড়লেন বটে। পিছন থেকে আবার নবাবের লোক বেরিয়ে আসছে দেখে তারা দ্বিগুণ উৎসাহে কামান লেগে চললেন। বিকেল 4টে নাগাদ ইংরেজদের আরো কাছে এগিয়ে আসতে দেখে নবাব সিরাজউদ্দৌলা প্রমাদ গুনলেন। এক জোর চলিয়ে তেজি উটের উপরে চড়ে তিনি যুদ্ধ ছেড়ে চটপট রাজধানীর দিকে চম্পট দিলেন। নবাবের ছাউনিতে একটা বিষম হট্টগোল পড়ে গেল। যুদ্ধের সময় ক্লাইভের 4 চোখ। তিনি পর মুহূর্তেই তার সমস্ত সৈন্য নিয়ে নবাবের ছাউনির উপরে একেবারে বাঘের মতন ঝাঁপিয়ে পড়লেন। এইখানেই ক্লাইভের সত্যিকারের বাহাদুরি। অন্য কেউ হলে এত অল্প সংখ্যক সৈন্য নিয়ে সেই কাজ করতে সাহসী হতেন কিনা বিশেষ সন্দেহ। নবাবের সৈন্যরা আর ক্লাইভের সামনে দাঁড়াতে পারল না। চারিদিকে রব উঠল, পালাও পালাও। সমস্ত জিনিসপত্র, সাজসজ্জা, রসদ সরঞ্জাম পিছনে ফেলে সকলেই দৌড়। বিষম শোরগোল করতে করতে যে যেদিকে পারল ছুটতে লাগলো। ক্লাইভ এসে নবাবের শূন্য ছাউনি অধিকার করলেন। মাথা গুনতে দেখা গেল যে এই যুদ্ধে ইংরেজদের 7 জন গোরা, 16 জন সিপাহী মরেছে, 13 জন গোরা আর 36 জন সিপাহী জখম হয়েছে। একটা ছোটখাটো দাঙ্গায় এর চেয়ে ঢের বেশি লোক মরে। এই হলো পলাশির যুদ্ধ। এরই ইংরেজি নাম দ্য ব্যাটল অব প্লাসি। 5টার মধ্যে সব শেষ। বিজয়ী কর্নেল রবার্ট ক্লাইভ সোজা হয়ে দাঁড়িয়ে একবার চারিদিকে চেয়ে দেখলেন। তারপর আবার মার্চ, এবার রাজধানীর দিকে। পরন্ত বেলার অস্তগামী সূর্য ডুবুডুবু করে গঙ্গার গর্ভে অদৃশ্য হয়ে গেল। চারিদিকে অন্ধকারের ছায়া নেমে এলো।